বন্ধুরা, আজ বানাবো ইলিশের তেল ঝাল। হ্যাঁ, তার জন্য নিয়েছি দুটো ইলিশ। যদিও ইলিশগুলো কিন্তু খুব একটা বড় না, ছোটো ছোটোই। তো এই ইলিশগুলোরই আজ সর্ষে ইলিশ বানাবো, শুধুমাত্র সর্ষে এবং লঙ্কা দিয়ে। এখন যেহেতু আষাঢ় শ্রাবণ মাস, সেই আষাঢ় মাস থেকেই প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু ইলিশ খাওয়া শুরু হয়ে গিয়েছে। যদিও গরমের সময় অল্প স্বল্প পাওয়া যায়, তবে আমাদের এখানে কিন্তু এই আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ইলিশের আমদানি হয়। ভাদ্র আশ্বিন পর্যন্ত চলে, তারপর কার্তিক অঘ্রাণ মাসের দিকে একটু তো ইলিশের আমদানি কমেই যায়। ইলিশ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কমই রয়েছে, প্রায় প্রত্যেকেরই ইলিশ খুবই পছন্দের। তবে এর আগে অনেকবারই ইলিশ খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আজ ভাবলাম এই ইলিশটা একটু ভিডিও করেই নিই। আসলে রান্নাবান্নার ভিডিও আমি তেমন একটা আপলোড করি না, গাছের ভিডিওগুলোই বেশি আমার চ্যানেলে আপলোড করি, কারণ গাছ আমার কিন্তু ভীষণ প্রিয় একটি জিনিস। হ্যাঁ, রান্না করতে অবশ্যই ভালোবাসি, তা বলে গাছের মতো না। গাছের কাছে গেলেই যেন মনে আসে এক আলাদা শান্তি। যতই শরীর খারাপ থাকুক না কেন, একটু যদি গাছেদের কাজ করি, সঙ্গে সঙ্গে মনে হয় সব শরীর খারাপ যেন কোথায় পালিয়ে গিয়েছে। আমার ছেলে কিন্তু আমাকে বকাবকি করে, এমনকি আমার স্বামীও খুব বকাবকি করে এই গাছ লাগানোর জন্য। এমনকি আমি বেশি ভারী পরিশ্রমের কাজ করতে পারি না, অথচ গাছের টবগুলো কিন্তু সরিয়ে ফেলি। আর এই জন্যই বেশি বকাবকি খায়, কারণ আমার ছেলে বলে গাছের টবগুলো নাকি তার ভাতের হাঁড়ির থেকেও হালকা। অর্থাৎ আমাদের তিনজনের যে 200-250 গ্রাম চালের ভাত হয়, তার থেকেও কিন্তু আমাদের গাছের টব হালকা। আমার ছেলে আমাকে এইভাবেই মানে পেছনে লাগে আমার। তবে হ্যাঁ, যখন শরীরটা খারাপ থাকে তখন কিন্তু আমি গাছের কাজ করি না, অর্থাৎ ভিডিওটাও করি না, তখন আমি গাছের টবেও হাত দিই না। কিন্তু যখন একটু শরীরটা ভালো হয়, সেই তখনই কিন্তু এই গাছে আমি হাত দিই বা গাছের কাজ করি। শরীর খারাপের সময় যা হোক করে টুকটাক রান্নাবান্নাটা করেই কিন্তু আমি নিস্তার পাই। এই যে দেখুন, এই কয়েকটা মাছ আমি রেখে দিচ্ছি, কালকে এই মুড়ো দুটো দিয়ে বৈতাল লাউ এবং বাঁধাকপি দিয়ে ঘন্ট করব ভাবছি। আর আজকে ওই কয়েকটা মাছের তেল ঝাল করব। আর এই যে মাছের ঝালের জন্য নিতে এলাম লঙ্কা। গাছটাতে লঙ্কা হয়েছে দেখেছেন, প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটাতে। তবে মনে হয়ে গেল যে বাড়িতে কয়েকটা আগের দিনে লঙ্কা তোলা রয়েছে, তাই ভাবলাম এগুলো থাক, আমি বরং সেই লঙ্কাগুলো দিয়েই কাজ চালিয়ে নিই। আর এই লঙ্কাগুলো এতটাই সুন্দর, তুলতে মন চায় না, খুব প্রয়োজনে তখন এসে তুলে নিই। হ্যাঁ, তুলতে তো হবেই, না তুললে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। যখন প্রয়োজন হবে তখন কিন্তু তুলে নিই। যেগুলো একটু খুব মোটা মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেগুলো তুলে নিই। তবে এখন এই গাছটাতে লঙ্কা তুলতে এসে দেখছি একটা লঙ্কা পেকে গিয়েছে, ওই যে ভেতরে লাল হয়ে দেখা যাচ্ছে। ভাবছি আজকে একটা এই লঙ্কা গাছের ভিডিও করে নেব, তারপর লঙ্কাগুলো তুলব, তাই রেখে দিলাম। এখানে দেখুন, এই যে বেগুন গাছটাতে, এটা তো হয়েছে একটা বেগুন। এরকম টুকটাক সবজি তুলতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখুন, এই যে গোলাপটা দেখছেন, এই গোলাপ ফুলটা প্রতিটি মুহূর্তেই আমার এই গাছটিতে একটি অথবা দুটি গোলাপ সারা বছরই হয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ওটাই একটা গাছ, 18টি গাছের মধ্যে 18টা না হলে 22টা গাছ আমি কিনেছিলাম, তার মধ্যে ওটাই একমাত্র একটা গাছ যেটা আমাকে সবসময় গোলাপ দিচ্ছে। এমনকি 4-5টা গাছ ছাড়া বাকি গাছগুলো তো সব মারাই গিয়েছে। আর এদিকটাতে রয়েছে কিছু লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট এবং আরও অনেকগুলো গাছ। চলুন এখন এবারে সরষে এবং লঙ্কাটা আমি বেটে নিই। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর মাছের মধ্যে মাখিয়ে নিলাম নুন হলুদ। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো তেলের ওপর দিয়ে আস্তে করে আমি নেড়ে নেব, অর্থাৎ হালকাভাবে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজা চলে না, কারণ ইলিশ মাছ বেশি ভেজে ফেললে তার স্বাদ থাকে না। কাঁচা ইলিশ খেতেই বেশি ভালো লাগে, তাই হালকা ভাজা হয়ে গেলে আমি অল্প করে লাল লঙ্কা দিলাম। হ্যাঁ, লাল লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতেই পারেন, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও আপনারা কিন্তু এই তেল ঝালটা করে নিতে পারেন। তবে লাল লঙ্কা দিলে একটু রঙটা লাল হয়, এই জন্যই দেয়া। আর ওপর দিয়ে দিলাম অল্প একটু নুন এবং হলুদ গুঁড়ো। খুব সহজ একটি রান্না। হ্যাঁ বন্ধুরা, যত রকমের রান্না আজ পর্যন্ত আমি শিখেছি, তার মধ্যে এই ইলিশ মাছের তেল ঝালটাই কিন্তু আমার কাছে খুব সহজ রান্না বলেই মনে হয়, কারণ মাছটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। রান্নাঘরে রান্নির কিন্তু ছুটি অল্প সময়ের মধ্যেই, আর তাই ইলিশ মাছের তেল ঝাল রাঁধতে দিলে বেজায় খুশি রান্নিরা। হ্যাঁ, এটাকে আপনারা তেল ঝালও বলতে পারেন, আবার সরষে ইলিশও বলতে পারেন। তবে ওই গুঁড়ো লঙ্কাটা না দিলে এই সরষে ইলিশটা কিন্তু একদম সাদা ধবধবে হয়। আর এর মধ্যে অল্প একটু পাতিলেবুর রসও দেওয়া যায়, টক খেতে চাইলে
অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিবেন। তবে লেবুর রসটা কিন্তু নামানোর ঠিক আগের মুহূর্তে দিতে হবে। লেবুর রস বেশি ফুটে গেলে কিন্তু তেতো ভাব চলে আসে। রান্নাবান্না তো হয়ে গিয়েছে। আর সকালে এই যে মুড়ির চালটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মুড়ি ভাজতে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায় আমরা এইভাবে মুড়ির চালগুলো শুকনো করে নিই। অর্থাৎ প্রথমে চালগুলোকে ভালোভাবে ধুয়ে একটু নুন দিয়ে মাখিয়ে নেওয়া হয়, দিয়ে কিছুক্ষণ রাখা হয়। তারপর সেটাকে বারবার নেড়ে চেড়ে দেওয়া হয়, অর্থাৎ নুনটাকে ভালোভাবে চালের সঙ্গে মাখিয়ে নেওয়া হলো। তারপর চালটাকে শুকনো করতে দেওয়া হয়। আর এই চালটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেলে তখন ভাজতে দেওয়া হয়। আগে যদিও প্রত্যেক পরিবারেই এটা নিজেদের বাড়িতেই ভাজা হতো, এখন প্রতিটি গ্রামে মুড়ি ভাজার মেশিন এসে গিয়েছে, তাই এখন আর কেউ বাড়িতে ভাজে না, ওগুলো সব ওই কলে চলে যায়। অর্থাৎ মেশিনেই ভাজা মুড়ি এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই খাওয়া হয়। কথা বলতে বলতেই আপনাদের আমার এদিকে ছাদ বাগানটা ঘুরিয়ে দেখালাম। এখানে আমি বেশিরভাগ ড্রাগনটাই লাগিয়েছি, আর ইচ্ছে আছে পুরো ছাদটা জুড়ে আমি ড্রাগনের গাছগুলোই লাগাবো। আর এই যে দেখুন বালতির মধ্যে ড্রাগন গাছগুলো হচ্ছেও কিন্তু খুব সুন্দর। শাক গাছটাও কিন্তু দারুণ হয়েছে। একটাই গাছ দেখুন কত বিরাটভাবে ঝাড় নিয়েছে। এই শাকটা আমি কিন্তু তুলে নেব। আর এই যে দেখুন এখানে ছাদে নিয়ে আসছি হলুদ। এই হলুদগুলো এমনিই পড়েছিল, অর্থাৎ আমরা হলুদগুলো খাই সকালে খালি পেটে, তাই জন্য ফেলে রেখেছিলাম। দেখুন হলুদগুলো কীরকম গাছ হয়েছে। আর এই যে পেঁয়াজগুলো, এগুলো দিয়ে এই যে পেঁয়াজের যেগুলো পচে পচে গিয়েছে নষ্ট, আর এই যে খোসাগুলো, এগুলো নিয়ে আমি গাছের জন্য একটি পেঁয়াজের খোসার তরল সার তৈরি করব। শুধুমাত্র পেঁয়াজের খোসা দিয়েই সার, গাছের জন্য সার তৈরি করব। আর ভালো পেঁয়াজ কিছু আমি গাছ লাগাবো, তবে এই ভিডিওটা পরে আসবে। আমার যে চ্যানেলটা রয়েছে সবুজায়নের পথে, সেই চ্যানেলে আসবে। যদি পারি এই চ্যানেলে অল্প একটু হয়তো দিতে পারি। এই যে দেখুন আগে কয়েকটি পেঁয়াজ লাগিয়েছিলাম, ওই পেঁয়াজগুলো হয়েছে। আর এই যে দেখুন এখানে হচ্ছে এখনও ভেঁড়ি। হ্যাঁ বন্ধুরা, টুকটাক ছাদ বাগানেও সবজি কিন্তু লাগিয়েছিলাম, এবং আমি যখন তখনই এই ছাদ বাগান থেকেও সবজিগুলো তুলে নিই। এই দেখুন এদিকেও হয়েছে আরেকটি। এই যে দুটো ভেড়ি গাছ, এই দুটো ভেড়ি গাছে কিন্তু প্রায় প্রতিদিনই দুটো করে ভেড়ি পাই। ওই যে দেখুন ছোটোগুলো, ওর উপরে আবার যে বড় বড়গুলো তুলে নেব, আর ছোটোগুলো আবার কালকে দেখবো বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এইভাবেই হচ্ছে। তাই আপনাদের বলবো, যদি আপনারা 10-12টা গাছ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু অনেকটাই ভেড়ি পাওয়া যায়। একটা সংসারের প্রয়োজনটা কিন্তু 10টা ভেড়ি গাছ থেকে হলে, একটা ছোট সংসারের ভেড়ি আপনি প্রতিদিনই প্রায় 200-250 ভেড়ি তুলতে পারবেন। এই যে দেখুন এখানে রয়েছে একটা টবের মধ্যে একটা কালো লঙ্কার গাছ, আর এই লঙ্কা গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়। এই যে সূর্যমুখী লঙ্কা, আর এই লঙ্কাগুলো দেখতেও কিন্তু দারুণ তীব্র ঝাল, অথচ রূপেও কিন্তু সমৃদ্ধ, অর্থাৎ রূপে গুণে সমৃদ্ধ এই লঙ্কাটি। এদিকে এটা কিন্তু একটা আঙুরের গাছ। হ্যাঁ, কালো আঙুরের গাছ আগের বছর লাগিয়েছিলাম, এখনও 1 বছর যদিও বা হয়নি। গাছটা অনেকবার মানে ওঠানামা হয়েছে। যখন গ্রীষ্মকালে আমি আমার নিচের বাগানে দিয়েছিলাম, সেখানে দেখলাম পাতাগুলোকে সব পোকাতে খেয়ে নিচ্ছে, আবার উপরে নিয়ে এসেছি। আর লাউ গাছটা দেখালাম, দেখলেন কত সুন্দর। এখানে দেখুন পুঁই শাক হচ্ছে। ছাদ বাগানে কিন্তু এরকম সুন্দর সুন্দর শাকসবজি অবশ্যই হয়। আর এদিকে দেখুন হচ্ছে এটি ঝিঙা। হ্যাঁ, এখান থেকে ঝিঙা, চিচিঙা সবই কিন্তু পেয়ে যাচ্ছে। আর দেখুন একটু আগে যখন চালটা মেলছিলাম খুব মেঘলা ছিল, অন্ধকার, এখন রোদ হয়ে গিয়েছে। আর এই যে আমগুলো, এগুলো করে নেব আমের আচার, তাই আমটাও আমি কেটে নিয়েছি। আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।